তাড়াতাড়ি হবে, আর প্রোটিন স্টোরেজে রাখলে আস্তে আস্তে হবে। দেখো এখানে কি বলা হয়েছে, পোস্টমর্টেম টেন্ডারাইজেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট আনফেভারেবল কোয়ালিটি চেঞ্জেস ইন ফিশ স্যাম্পল। টেন্ডারাইজেশন মানে হলো তোমার নরম হয়ে যাওয়া, টেন্ডার হয়ে যাওয়া, এটা হলো তোমার মোস্ট আনফেভারেবল কোয়ালিটি চেঞ্জ। তো এই টেন্ডারাইজেশনটা কেন হয়, টেন্ডারাইজেশনটা কার কার হবে, তো টেন্ডারাইজেশনটা হবে মূলত হলো তোমার এই যে মায়োফাইব্রিলার প্রোটিনের, টেন্ডারাইজেশন হবে তোমার কোলাজেনের, কোলাজেন কি বলে স্ট্রোমা প্রোটিনের। তো মায়োফাইব্রিলার প্রোটিনের তোমার এবং কানেক্টিভ টিস্যু প্রোটিনের ক্ষেত্রে প্রোটিওলাইটিক ডিগ্রেডেশন হবে। তো প্রোটিওলাইটিক ডিগ্রেডেশনটা তুমি যদি ফ্রোজেন স্টোরেজেও রাখো তাও তুমি দেখতে পাবা। দেখো 2 নম্বর পয়েন্টে, প্রোটিওলাইটিক ডিগ্রেডেশন অফ মায়োফাইব্রিলার এন্ড কানেক্টিভ টিস্যু কম্পোনেন্টস ইজ অবজার্ভড ডিউরিং এক্সটেন্ডেড স্টোরেজ। তুমি ইভেন তুমি কোল্ড চেইন ম্যানেজমেন্ট করে রাখলেও তোমার এখানে প্রোটিওলাইটিক ডিগ্রেডেশনটা হবেই, তুমি কিছুতেই রোধ করতে পারবে না। Degradation of fish muscle by endogenous proteases is a primary cause of quality losses during cold storage and handling. তোমার এই ডিগ্রেডেশনটা হবে এন্ডোজেনাস এনজাইম দিয়ে, এন্ডোজেনাস প্রোটিয়েজ এনজাইম দিয়ে। তো শরীরে মাছের শরীরে যে প্রোটিন প্রোটিয়েজ এনজাইম যেগুলো আছে সেগুলোই তোমার ইভেন কোল্ড স্টোরেজেও ডিগ্রেডেশন করবে। তো এখানে এন্ডোজেনাস প্রোটিয়েজ এনজাইমের মধ্যে তোমার অনেকগুলো এনজাইম আছে, আমি কয়েকটা এনজাইম তোমার নাম দিব তোমাদেরকে, তোমরা জাস্ট একটু নোট ডাউন করে রাখবা। Proteases are able to extensively hydrolyze myosin heavy chain, যেগুলো আছে এন্ডোজেনাস প্রোটিয়েজ যেগুলো মায়োসিন হেভি চেইনকে হাইড্রোলাইজ করতে পারে, এবং বলা হয় যে তোমার মায়োসিন হেভি চেইনের বা মায়োসিনের তোমার অরিজিনাল যেই ভলিউমটা থাকে এটা 45% পর্যন্ত তোমার মনে করো হাইড্রোলাইজ করে ফেলতে পারে। 45% যা ছিল 100 তোমার 45 ভাগ তোমার হাইড্রোলাইজ হতে পারে। তাহলে হাইড্রোলাইজ হয়ে কি হবে, হাইড্রোলাইজ হয়ে আসলে মায়োসিনটা ভেঙে তখন তোমার স্মল মলিকুলার ওয়েটের কম্পাউন্ড করে তৈরি হবে, ছোট 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 ফ্র্যাগমেন্ট তৈরি হবে। তাহলে এখানে পরের স্লাইডে যাই আমরা। মাইক্রোবিয়াল প্রোটিয়েজেস মে অলসো বি পটেনশিয়াল ফর দ্য প্রোটিওলাইটিক ডিগ্রেডেশন। তাহলে এখানে আমরা দেখলাম যে এন্ডোজেনাস প্রোটিয়েজ যেগুলো আছে সেগুলো একটা ফ্যাক্টর, সেগুলো ডিগ্রেড করে। আবার মাইক্রোবিয়াল প্রোটিয়েজ যেগুলো আছে তোমার গাটের মধ্যে যে মাইক্রো অর্গানিজম যেগুলো আছে এগুলো তোমার মনে করো এই ডিগ্রেডেশনের জন্য রেসপন্সিবল আর কি। এখানে একটা protease from Pseudomonas merinoglutinosa can hydrolyze ectomycin at 0 to 2 degrees Celsius at pH 7। একটা ব্যাকটেরিয়াল স্পিসিসের প্রোটিয়েজ এনজাইমের কথা বলা হয়েছে যেটা কিনা অ্যাক্টোমাইসিনকে 0 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে দেখো হাইড্রোলাইজ করতে পারে। তো পরের পয়েন্টটা দেখো, মায়োসিন হেভি চেইন might decrease 45% of original content within 8 days during ice storage। তোমার মায়োসিন হেভি চেইনটা এটার কথা বলা হয়েছে 40, আমি আগেই বলেছি 45% পর্যন্ত তোমার ভলিউমটা ডিক্রিজ করতে পারে যদি তুমি আইসিং এ রাখো 8ম দিন পর্যন্ত, কিন্তু তোমার একটিনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না। এটা একটা খুব আশ্চর্যজনক জিনিস, মায়োসিন হেভি চেইনটাই ভাঙবে, একটিনটা কিন্তু তোমার মনে করো প্রোটিন এনজাইম দ্বারা খুব একটা এফেক্টেড হয় না। আমরা পরবর্তীতে দেখবো একটিন কি দ্বারা এফেক্টেড হয়। Insoluble collagen decreased gradually during 15 days of storage in ice। যে কোলাজেনকে তুমি মনে করো এসিড দিয়ে অ্যালকালি দিয়ে হিট দিয়ে কিছুতেই ইনসলিউবল করতে পারবে না, সেটা তুমি যদি ওই মাছটাকে 15 দিন যদি আইসে রেখে দাও আস্তে আস্তে তোমার ডিক্রিজ করবে, গ্রাজুয়ালি ডিক্রিজ করবে। তাহলে এখানে তোমরা তাহলে একটু যদি তোমাদের কাছে খাতা কাগজ কলম থাকে তোমরা একটু লিখতে হবে যে এখানে প্রোটিয়েজ এনজাইম গুলো কি কি, এন্ডোজেনাস প্রোটিয়েজ এনজাইম কি কি, এন্ডোজেনাস প্রোটিয়েজ এনজাইম আছে দুইটা এনজাইমের নাম লেখো, দুইটা এনজাইম নিয়ে প্রচুর কাজ করা হয়েছে। একটা হলো তোমার ক্যালপেইন, CALPAIN, ক্যালপেইন, আর একটা হলো ক্যাথেপসিন, CATHEPSIN, ক্যাথেপসিন। ক্যালপেইন এবং ক্যাথেপসিন এই দুইটা এনজাইম নিয়ে প্রচুর পরিমাণে কাজ করা হয়েছে, দুইটা এন্ডোজেনাস এনজাইম নিয়ে প্রচুর কাজ করা হয়েছে যেগুলো কিন্তু তোমার মিট টেন্ডারাইজেশনের জন্য রেসপন্সিবল। স্যার একটু বানান দুইটা আরেকবার বললে ভালো হতো। ক্যালপেইন CALPAIN ক্যালপেইন, আর একটা হলো ক্যাথেপসিন CATHEPSIN ক্যাথেপসিন। ক্যালপেইন, ক্যাথেপসিন এই দুইটা এনজাইম থ্যাংক ইউ স্যার। যেগুলো কিনা মিট স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য রোল প্লে করে, এবং এই দুইটা এনজাইম নিয়ে প্রচুর পরিমাণে তোমার স্টাডি করা হচ্ছে। আর কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে তোমার যে স্ট্যান্ডার্ডাইজেশনটা হবে বা যে ডিগ্রেডেশনটা হবে এটা দুইটা স্টেপে হয়, দুইটা স্টেজে হবে বা দুইটা স্টেপে হবে। তাহলে এই স্টেপগুলো কি আমরা একটু বলার চেষ্টা করি, তোমরা তোমাদের কাছে কাগজ কলম থাকলে তোমরা একটু লেখবা। ইনিশিয়ালি যেটা হয় তোমার এক্সট্রাসেলুলার ক্লিভেজ হবে, extracellular initial extracellular cleavage of
insoluble proteins by neutral proteinases. আবার বলছি কানেকটিভ টিস্যু প্রোটিনের ক্ষেত্রে তোমার যে ডিগ্রেডেশনটা হবে, এই ডিগ্রেডেশনটা কিভাবে হয়? এই ডিগ্রেডেশনটা দুইটা স্টেপে হবে। প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হলো তোমার ইনিশিয়াল extracellular cleavage of insoluble proteins by neutral proteinases. proteinases proteinases হ্যাঁ, এইখানে তোমার কি কি নিউট্রাল প্রোটিনেজেস গুলো কি কি আছে একটু কয়েকটা নাম লেখো একটু। তোমার প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর একটা, একটা নাম হলো প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, আর একটা নাম হলো তোমার ইলাস্টেজ, ইলাস্টাস ইলাস্টেজ, আর একটা নাম হলো তোমার কোলাজিনেজ, কোলাজেন থেকে কোলাজিনেজ। এইগুলো হলো তোমার নিউট্রাল প্রোটিনেজেস। হ্যাঁ, এই জিনিসগুলো কি করে তোমার এক্সট্রাসেলুলার ক্লিভেজ করবে ইনিশিয়ালি। আচ্ছা, পরের স্টেপটা কি? পরের স্টেপটা হলো, দেখতে পাচ্ছ প্রথমটা? স্যার ওই লাইনটা যদি একটু আরেকবার বলতেন, ইনিশিয়াল এক্সট্রাসেলুলার। ইনিশিয়াল এক্সট্রাসেলুলার ক্লিভেজ, ক্লিভেজ CLEAVAG, ক্লিভেজ অফ ইনসলিউবল প্রোটিনস। ইনসলিউবল প্রোটিনস বলতে এখানে কোলাজেন, ইলাস্টেন এগুলোর কথা বলা হয়েছে। হ্যাঁ, ইনিশিয়াল এক্সট্রাসেলুলার ক্লিভেজ অফ insoluble protein by neutral proteinases। এখানে নিউট্রাল প্রোটিনেজের উদাহরণ আমি দিয়েছি প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর একটা, দ্বিতীয়টার কথা বলেছি ইলাস্টেজ, তৃতীয়টার কথা বলেছি কোলাজিনেজ। আচ্ছা, দ্বিতীয় স্টেপে কি হয় দেখো, এন্ডোসাইটোসিস। এন্ডো ENDOCYTOSIS, endocytosis and completion of digestion within lysosomes। endocytosis and completion of digestion within lysosomes, LYSOSOMES, lysosomes। endocytosis and completion of digestion within lysosomes। এখানে তোমার লাইসোজোমের মধ্যে কি এনজাইম থাকবে? এখানে তোমরা একটু নাম লেখো, লাইসোজোমাল হাইড্রোলেজেস, লাইসোজোমাল হাইড্রোলেজেস। এগুলো তোমার এই এন্ডোসাইটোসিস এবং তোমার ডাইজেশনটা কমপ্লিট করবে। এই দুইটা স্টেপে তোমার যেই কানেকটিভ টিস্যু প্রোটিন যেগুলো আছে এগুলো ডিগ্রেডেশন হবে। ওকে, এখন আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। এই যে ডিগ্রেডেশন হলো, এই ডিগ্রেডেশনের ফলে কি হয়? Changes that take place during frozen storage of fish are of great commercial importance। দেখো এই পয়েন্টটা আমাদের যেহেতু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। Changes that take place during frozen storage of fish are of great commercial importance। The changes determine the storage life of the frozen seafood। তুমি কতদিন পর্যন্ত স্টোর করতে পারবা, এটা লাইফটা, এই ধরনের চেঞ্জ কি কি ধরনের চেঞ্জ হয় এটা থেকে তোমার ডিটারমাইন করা যাবে আর কি। চেঞ্জ হতে পারে তোমার ডিটোরিয়েশন অফ ফ্লেভার, ফ্লেভার তোমার ডিটেরিওরেট করতে পারে, এখানে অফ ফ্লেভার তৈরি হতে পারে, রেনসিড ফ্লেভার তৈরি হতে পারে, বিটারনেস তিতা তিতা ভাব চলে আসতে পারে, আনডিজায়ারেবল ফিশি টেস্ট, অথবা তোমার মনে করো তুমি ডিজায়ার করছো না এরকম একটা মাছ মাছ গন্ধ চলে আসতে পারে। হ্যাঁ, is believed to be due to the formation of low molecular weight compounds from lipid oxidation or protein degradation। তোমার এই যে চেঞ্জের কথা আমরা বলছি এর মধ্যে একটা হলো তোমার ফ্লেভারে চেঞ্জ আসতে পারে। এই ফ্লেভারে চেঞ্জ আসবে কোত্থেকে? তোমার মনে করো যে লিপিড অক্সিডেশন হতে পারে অথবা প্রোটিন ডিগ্রেডেশন হতে পারে। ডিগ্রেডেশন হয়ে হাই মলিকুলার ওয়েট থেকে লো মলিকুলার ওয়েট কম্পাউন্ড তৈরি করতে পারে। এই কম্পাউন্ড গুলো কি করবে? অফ ফ্লেভার, ডেনসিটি, বিটারনেস, আনডিজায়ারেবল ফিশি টেস্ট এগুলো তৈরি করবে। হ্যাঁ, আরেকটা চেঞ্জ হতে পারে তোমার মনে করো আনডিজায়ারেবল চেঞ্জেস ইন কালার এন্ড অ্যাপিয়ারেন্স। তোমার যে ডিজায়ার যে প্রোডাক্টের ডিজায়ার একটা কালার এবং অ্যাপিয়ারেন্স থাকে সেইখানে তোমার চেঞ্জ আসতে পারে। আচ্ছা, কি ধরনের চেঞ্জ হতে পারে? সাচ এজ লস ইন ইন্টেন্সিটি অফ দ্য কালার টিস্যু। তোমার যেই মাছটা আগে লাল চকচকে ছিল সেখানে তোমার চেঞ্জ আসতে পারে। লস অফ সারফেস গ্লোসিনেস, উপরে যে সারফেসে যে চকচকে ভাবটা সেটা চেঞ্জ আসতে পারে। ডেভেলপমেন্ট অফ ফ্রিজার বার্নস, তোমার মনে হতে পারে যে এখানে এই জায়গাটা তুমি ফ্রিজিং করে রাখছো পুড়ে গেছে এরকম অবস্থা। হ্যাঁ, সারফেস ডিহাইড্রেশন, ড্রিপ অর মাসেল অপাসিটি
আর চকি অ্যাপিয়ারেন্স, অথবা তোমার এরকম হতে পারে যে না একবার উপরের অংশটা চকের গুঁড়ার মতো হয়ে গেছে, চকের মতো একবার গুঁড়া গুঁড়া হয়ে গেছে। তুমি ব্ল্যাকবোর্ডে যখন আমরা চক দিয়ে লিখি তখন দেখবে নিচে তোমার চকের গুঁড়া জমা হয়, এরকম গুঁড়া গুঁড়া হয়ে গেছে, এগুলো হতে পারে। Are thought to be due to the irreversible changes that occur in muscle proteins or protein-bound pigments or changes in certain pigmented proteins. এখানে পিগমেন্টেড প্রোটিন বলতে তোমার মায়োগ্লোবিনের কথা বলা হয়েছে। মায়োগ্লোবিনটা তোমার যখন অক্সিমায়োগ্লোবিন ফর্মে থাকবে তখন কালারটা হবে তোমার চকচকে লাল। আর এই মায়োগ্লোবিনটা যখন অক্সিডেশন হয়ে যাবে, অক্সিডেশন হয়ে যখন তোমার মেট মায়োগ্লোবিন হয়ে যাবে তখন এখানে তোমার হয়ে যাবে ব্রাউনিশ কালার। তো তোমার যে জিনিসটা কালার তুমি জানো যে না এটার কালারটা এই ফ্রেশ অবস্থায় বা যদি জিনিসটা ভালো থাকে এটা কালার থাকবে চকচকে লাল, ওইটার কালার যদি তুমি ফ্রোজেন স্টোর করার পরে দেখো যে না বাদামি হয়ে গেছে, তুমি স্বাভাবিকভাবে আমরা নিজেরাই এই জিনিসটা কিনবো না এবং এখানে কমার্শিয়ালি আমরা লুজার হবো। হ্যাঁ, এই ধরনের চেঞ্জগুলো আসতে পারে। চেঞ্জেস ইন ফিশ টেক্সচার, টেক্সচারও চেঞ্জ আসতে পারে, তোমার এক্সট্রা ফার্মনেস, টাফনেস, স্প্রিঞ্জিনেস মানে তোমার ইলাস্টিক ইলাস্টিক হয়ে যেতে পারে, স্পঞ্জিনেস, তারপর স্ট্রিঞ্জিনেস, স্ট্রিঞ্জিনেস মানে তোমার ভিসকাস হয়ে যেতে পারে আর কি। হ্যাঁ, তারপর ড্রাইনেস, রাবারি টেক্সচার, লেক অফ সাকুলেন্স মানে হলো তোমার মানে ওভারঅল এপিয়ারেন্সটা তোমার এখানে নষ্ট হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে আর কি। এপিটাইজিং যে এপিয়ারেন্স যেটা সেটা নষ্ট হয়ে যেতে পারে। লস অফ ওয়াটার হোল্ডিং প্রপার্টিজ, লস অফ জুসিনেস, তোমার যেই মানে টসটসে যে একটা ভাব থাকে ওইটা নষ্ট হয়ে যেতে পারে। আর রিকগনাইজড অ্যাজ বিং ডিউ টু প্রোটিন ডিনেচারেশন ডিউরিং ফ্রোজেন স্টোরেজ। তাহলে এইখানে যে তিনটা পয়েন্টের কথা বলা হলো এগুলো হলো আসলে ফ্রোজেন স্টোরেজ করলে যদি তোমার প্রোটিনটা ডিনেচার হয়ে যায়, ডিগ্রেড হয়, সেটার আউটকাম গুলো কি হতে পারে। ঠিক আছে, ফ্রোজেন স্টোরেজ অবস্থায় যদি তোমার প্রোটিনটা ডিনেচার্ড হয়ে যায় বা ডিগ্রেড করে তখন সেটা আউটকামটা কি, সেটা এখানে বলা হয়েছে যে তোমার ফ্লেভারে চেঞ্জ আসবে, কালার এবং অ্যাপিয়ারেন্সে চেঞ্জ আসবে এবং টেক্সচারে চেঞ্জ আসবে। কি কি ধরনের চেঞ্জ আসে সবগুলোর ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে। আসো এখন আমরা কি করতে পারি, কি করলে পরে আমাদের তোমার এই চেঞ্জগুলা থেকে আমরা এই ডিগ্রেডেশন থেকে আমরা রক্ষা পেতে পারি বা তোমার ডিনেচারেশন থেকে তোমার আমরা বাঁচতে পারি। দেখো, অল্টারিং দ্য পিএইচ অফ স্যাম্পলস kept at frozen temperature from pH 5.5 to 7 considerably increase the salt extractable protein amount। যদি তুমি পিএইচটা চেঞ্জ করে দিতে পারো তোমার প্রোডাক্টে, অ্যাসিডিক পিএইচ থেকে যদি তুমি নিউট্রাল পিএইচ নিয়ে যেতে পারো তাহলে কিন্তু তোমার মনে করো যে সলিউবিলিটিটা বেড়ে যাবে, এক্সট্রাক্টেবিলিটি, প্রোটিনের এক্সট্রাক্টেবিলিটিটা বেড়ে যাবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর একটা কাজ যেটা করতে পারো সেটা হলো তোমার ফ্রিজ থ সাইকেল, তুমি বারবার ফ্রিজিং করলা আবার তারপরে তোমার নর্মালে নিয়ে আসলা, এই জিনিসটাকে তুমি যদি কন্ট্রোল করতে পারো, বারবার না করে একবার করলা। আর একটা কাজ করতে পারো কি, তুমি মনে করো ক্রায়ো প্রোটেক্টেন্ট তুমি যদি ইউজ করতে পারো, ক্রায়ো প্রোটেক্টেন্ট আমরা একটা নতুন শব্দ শুনলাম, ক্রায়ো প্রোটেক্টেন্ট, এই জিনিসটা ইউজ করে যেতে পারে। ইউজ করলে পরে তুমি মনে করো প্রোটিনের ডিনেচারেশন থেকে তুমি তোমার প্রোডাক্টটাকে রক্ষা করতে পারবে। ওকে, absence of prior protectant causes significant degree of protein denaturation for samples frozen at PI isoelectric pointer। এই আইসোইলেকট্রিক পয়েন্টটা কি বলতে পারবা কেউ? কোনো একটা প্রোটিনের আইসোইলেকট্রিক পয়েন্টটা কি? আইসোইলেকট্রিক পয়েন্ট বলতে পারবে না কেউ? জানো না? তোমার এমন একটা পিএইচ কে স্যার মানে হ্যাঁ, বাড়ায় স্যার এরকম, না 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 না, কি ইলেকট্রিসিটি এরকম স্যার, আইসো মানে তো সেম। বুঝতে পারছি তুমি ক্লিয়ার না আর কি তোমার কনসেপ্টটা। মানে এমন একটা পিএইচ যেখানে তোমার এই ওই প্রোটিনে কোনো রকম ইলেকট্রিক্যাল চার্জ থাকবে না, নিউট্রাল অবস্থায় থাকবে। বুঝতে পারছো? স্যার এমন একটা পিএইচ যেখানে তোমার ওই প্রোডাক্টটা নিউট্রাল অবস্থায় থাকবে, এটার কোনো ইলেকট্রিক্যাল চার্জ থাকবে না। আচ্ছা, তাহলে আমরা এই যে নতুন একটা শব্দ শুনলাম ক্রায়ো প্রোটেক্টেন্ট, এটা কি? এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ক্রায়ো মানে হলো তোমার লো টেম্পারেচার, হ্যাঁ, আর প্রোটেক্টেন্ট মানে তুমি তো বুঝতে পারতেছো লো টেম্পারেচারে তোমার প্রোটিনকে ডিনেচারেশন থেকে বা ডিগ্রেডেশন থেকে যেই কম্পাউন্ড গুলো রক্ষা করবে সেগুলো হলো তোমার ক্রায়ো প্রোটেক্টেন্ট। ওকে, তো ক্রায়ো প্রোটেক্টেন্ট ইউজ না করলে পরে কি হয়, বা ক্রায়ো প্রোটেক্টেন্ট কোন কোন কম্পাউন্ড গুলো ক্রায়ো প্রোটেক্টেন্ট হিসেবে কাজ করতে পারে, আমরা এগুলো একটু জানার চেষ্টা করি। তোমরা আবার একটু লিখতে হবে। আমরা ক্রায়ো প্রোটেক্টেন্ট হিসেবে কাকে কাকে ইউজ করতে পারি, কোন কোন কম্পাউন্ড ইউজ করতে পারি, তাহলে একটু লেখো। একটা হলো তোমার পলিফসফেটস, পলিফসফেটস, পলিফসফেটস
এটা হতে পারে তোমার ট্রাইপলিফসফেট, হতে পারে হেক্সাপলিফসফেট, হতে পারে অর্থোপলিফসফেট, হতে পারে পাইরোপলিফসফেট। পলিফসফেট দিয়ে কোলন দিয়ে লিখবা ট্রাই, হেক্সা, অর্থো অথবা পাইরোপলিফসফেট। তো এর মধ্যে তোমার সোডিয়াম ট্রাইপলিফসফেট, এটা ক্রায়োপ্রোটেকশন হিসেবে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। সোডিয়াম ট্রাইপলিফসফেট ক্রায়োপ্রোটেকশন হিসেবে বহুল পরিমাণে ব্যবহৃত হয়। আচ্ছা, একটা গেল তোমার পলিফসফেট গ্রুপের কথা বললাম। অন্য আরেকটা গ্রুপ হলো তোমার অর্গানিক কম্পাউন্ডস। অর্গানিক কম্পাউন্ডস এর মধ্যে উদাহরণ হিসেবে তোমরা লেখো সুক্রোজ, গ্লুকোজ, তারপরে আদার সুগার যেটা চিনি আমরা খাই, সরবিটল, ইথাইলিন গ্লাইকল, তারপরে গ্লিসারল, সাইট্রেট, তারপরে ইউজ করা যায় মনোসোডিয়াম গ্লুটামেট, এমএসজি, যেটা আর কি আমরা যে খাই না তোমার ওই যে টেস্টিং সল্ট, যেটা মনোসোডিয়াম গ্লুটামেট। এগুলো এই সমস্ত অর্গানিক কম্পাউন্ড গুলো ইউজ করা যায়। এছাড়া ইউজ করা যায় তোমার অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে তোমার ভেলিন, লিউসিন, এগুলো তোমার ক্রায়োপ্রোটেক্টেন্ট হিসেবে কাজ করে। তারপরে তোমার ডাইকার্বক্সিলিক অ্যাসিড, এগুলো ক্রায়োপ্রোটেক্টেন্ট হিসেবে কাজ করে। তারপরে হাইড্রোকার্বক্সিলিক অ্যাসিড, তারপরে তোমার পলি অ্যালকোহল, কার্বোহাইড্রেটের মধ্যে আমরা উদাহরণ হিসেবে স্টার্চের কথা বলতে পারি। স্টার্চ কিন্তু তোমার টু সাম এক্সটেন্ট এটাও ক্রায়োপ্রোটেক্টেন্ট হিসেবে কাজ করে। তারপর হলো তোমার এগুলো আর কি। হ্যাঁ, তাহলে আমি এখানে উদাহরণ দিলাম যে কি কি কম্পাউন্ড ক্রায়োপ্রোটেক্টেন্ট হিসেবে কাজ করতে পারে, এটা আমি বলে দিলাম। এখন ক্রায়োপ্রোটেক্টেন্ট হইতে হলে কিছু তোমার আবশ্যকীয় গুণাগুণ থাকতে হবে আর কি ওই পার্টিকুলার কম্পাউন্ডের। তাহলে ওইটা কি কি গুণ, কি ক্যারেক্টারিস্টিক্স থাকলে পরে তুমি মনে করো কোনো একটা কম্পাউন্ডকে ক্রায়োপ্রোটেক্টেন্ট বলতে পারবা। তাহলে এটাও একটু লেখো। 1 নম্বর পয়েন্ট হলো তোমার কম্পারেটিভলি স্মলার ইন সাইজ হতে হবে। যে কম্পাউন্ডটা তুমি ক্রায়োপ্রোটেক্টেন্ট হিসেবে ইউজ করবা এটা সাইজ হতে হবে ছোট, কম্পারেটিভলি স্মলার ইন সাইজ। 2 নম্বর পয়েন্ট হলো must have essential group and must have one essential group and one supplementary group। ওই কম্পাউন্ডের মধ্যে একটা এসেনশিয়াল গ্রুপ এবং একটা সাপ্লিমেন্টারি গ্রুপ থাকতে হবে। must have one essential group and one supplementary group। তারপর আরেকটা বৈশিষ্ট্য যেটা হলো ফাংশনাল গ্রুপ must be suitably placed and properly oriented। functional group must be suitably placed and properly oriented। এই তিনটা বৈশিষ্ট্য থাকতে পারে তুমি কোন একটা কম্পাউন্ডকে ক্রায়োপ্রোটেক্টেন্ট বলতে পারবা। ঠিক আছে স্যার, সুইটেবলি প্লেসড এন্ড প্রপারলি কি বললেন পরে? ওরিয়েন্টেড, 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 ও আর আই এন টি, ওরিয়েন্টেড। এই তিনটা ক্যারেক্টারিস্টিক থাকলে পরে কোন একটা কম্পাউন্ডকে তুমি ক্রায়োপ্রোটেক্টেন্ট বলতে পারবা। তো ক্রায়োপ্রোটেক্টেন্টটা কিভাবে কাজ করে আমরা এটা একটু জানার চেষ্টা করি। 1 নম্বর পয়েন্ট লেখো, ইনক্রিজ সারফেস টেনশন অফ ওয়াটার। ক্রায়োপ্রোটেক্টেন্ট কিভাবে কাজ করে? তাহলে 1 নম্বর পয়েন্ট হলো ইনক্রিজ সারফেস টেনশন অফ ওয়াটার। 2 নম্বর পয়েন্ট ইনক্রিজ bonding energy of water। increase bonding energy of water। 3 number point, prevent withdrawal of water molecule। prevent withdrawal of water molecule and thus stabilize the protein। আসলে ঘটনাটা কি করে তোমার ওয়াটারের সারফেস টেনশন বাড়িয়ে দেয়, ওয়াটারের বাইন্ডিং এনার্জি, তোমার বন্ডিং এনার্জি, ওয়াটারের বন্ডিং এনার্জিটা বাড়িয়ে দেয়, এবং এইভাবে তোমার ওয়াটার মলিকুলটাকে তুমি যেহেতু ফ্রিজিং করে রাখলা, তোমার ওয়াটার মলিকুলটাকে তোমার উইথড্রল করতে প্রিভেন্ট করে, এবং এর মাধ্যমে তোমার প্রোটিনটাকে তোমার স্টেবিলাইজ করে। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ক্রায়োপ্রোটেক্টেন্ট। তোমরা যখন 3-1 প্রসেসিং এ তোমার যে সুরিমি বা সুরিমি বেসড প্রোডাক্টগুলো করবা, তখন তোমরা ডিটেইলস এই ক্রায়োপ্রোটেক্টেন্ট সম্পর্কে আরো জানবা, বা ক্রায়োপ্রোটেক্টেন্টে তোমার
কি বলে বায়োকেমিক্যাল মেকানিজম কিভাবে এটা কাজ করে সেটা সম্পর্কে জানতে পারবা। তো আমাদের এই কোর্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো আমি কিন্তু এটা কোনো হ্যান্ড আউটে নাই তোমার এই জিনিসটা ক্রায়োপ্রোটেক্টেন্টের কি বলে উদাহরণ বা ক্রায়োপ্রোটেক্টেন্টের ক্যারেক্টারিস্টিক্স কি হতে পারে বা ক্রায়োপ্রোটেক্টেন্ট কিভাবে কাজ করে এই জিনিসগুলো কোনো হ্যান্ড আউটে নাই। আমি তোমাদেরকে যে হ্যান্ড আউটটা দিয়েছি সেখানে নাই। তো আমি যে কথাগুলো মুখে বলেছি সেখান থেকে হয়তো আমি প্রশ্ন করতে পারি যে ক্রায়োপ্রোটেক্টেন্ট কি, তাহলে ক্রায়োপ্রোটেক্টেন্ট কি যদি প্রশ্ন করি তাহলে উত্তর দিবা আর কি যে তোমার লো টেম্পারেচারে তোমার প্রোটিন ডিনেচারেশন হতে যেই কম্পাউন্ডগুলো তোমার প্রোটিন ডিনেচারেশন হতে প্রোটিনকে রক্ষা করে সেগুলো হলো ক্রায়োপ্রোটেক্টেন্ট। যদি প্রশ্ন করি এরকম যে কয়েকটা ক্রায়োপ্রোটেক্টেন্টের উদাহরণ দাও তাহলে দিয়ে দিবা। তারপর যদি বলি যে তোমার ক্রায়োপ্রোটেক্টেন্টের ক্যারেক্টারিস্টিক্স কি হতে পারে এগুলো আমি বলে দিয়েছি। তারপর ক্রায়োপ্রোটেক্টেন্ট কিভাবে কাজ করে সেটা আমি বলে দিয়েছি। আসো আমরা আবার চলে যাই তোমার আগের স্লাইডে। সারফেস হাইড্রোফোবিসিটি অফ ফ্রোজেন অ্যাক্টোমাইসিন ইনক্রিজ when denatured by freezing। তোমার যখন ডিনেচার্ড হয়ে যাবে স্বাভাবিকভাবে তোমার হাইড্রোফোবিসিটি কিন্তু বেড়ে যাবে। হাইড্রোফোবিসিটি বেড়ে যাওয়ার অর্থ হলো এখানে প্রোটিনটা তোমার ক্লাস্টার ফর্ম করা এবং এটার সলিউবিলিটিটা কমে যাওয়া এবং আলটিমেটলি এটা প্রিসিপিটেট করা। ওকে, পরের পয়েন্টটা দেখো, ডিনেচারেশন এন্ড এগ্রিগেশন অফ অ্যাক্টোমাইসিন। Denaturation and aggregation of actomycin is a consequence of freezing and frozen storage, occurred essentially through direct aggregation of actomycin molecules without dissociating into actin and myosin। যখন তোমার এই ডিনেচারেশন এবং এগ্রিগেশন হবে তখন তোমার অ্যাক্টোমাইসিন যেটা থাকে অ্যাক্টিন এবং মায়োসিনের যে কনজুগেটটা এটা অ্যাক্টিন এবং মায়োসিনে তোমার ডিসোসিয়েট না হয়ে অ্যাক্টোমাইসিন ফর্মে তোমার এগ্রিগেট করবে, সরাসরি এগ্রিগেট করবে। হ্যাঁ, এটার কথা এখানে বলা হয়েছে। আসো আমরা এখন একটা নতুন একটা কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি, জেল ফর্মেশন। জেল ফর্মেশন, জেল ফর্মেশনটা কি এটা আমরা আগে একটু দেখব, পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করব যে জেল ফর্মেশনের সাথে প্রোটিন ডিনেচারেশনের কোনো রিলেশন আছে কিনা বা প্রোটিন ডিনেচার্ড হলে ওইখানে জেল ফর্মেশন হবে কিনা বা হলে কি হবে ওই জিনিসগুলো। জেল ফর্মিং এবিলিটি অ্যান্ড ভিসকুলাস্টিক প্রপার্টি আর ইম্পর্ট্যান্ট ফর সিফুড প্রোডাক্টস। স্বাভাবিকভাবেই কোয়ালিটি অফ জেল প্রোডাক্ট ডিপেন্ড অন ফ্যাক্টরস লাইক স্পিসিস, সিজন, হারভেস্টিং প্র্যাকটিস এটসেট্রা এটসেট্রা। এগুলো তোমরা যে জেল ফর্মেশন নিয়ে যখন 3-1-এ পড়বা তখন তোমাদেরকে ডিটেলস আলোচনা করে স্যার বুঝিয়ে দিবেন। Gelation of fish protein is the most important step in forming desired texture in many seafood products, particularly those from surimi। আমি মনে হয় গত ক্লাসে বা তার আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম সুরিমি একটা তোমার ইন্টারমিডিয়েট একটা প্রোডাক্ট যেখানে কিনা তোমার মাছের মাসেলটা জেল ফর্মেশন করে। হ্যাঁ, জেল তৈরি করে তারপর এটাকে তোমার ক্রায়োপ্রোটেক্টেন্ট অ্যাড করে এই প্রোডাক্টটাকে তোমার প্রিজার্ভ করা হয়। লম্বা সময় তুমি মনে করো এই ইন্টারমিডিয়েট প্রোডাক্টটাকে প্রিজার্ভ করতে পারবা এবং পরবর্তীতে তুমি যেটা করতে পারো সেটা হলো তোমার এই ইন্টারমিডিয়েট প্রোডাক্ট থেকে তুমি অন্য প্রোডাক্ট তৈরি করতে পারবা। ওকে, এই জন্য তোমার সাধারণত তোমার লো ভ্যালুড ফিশ যেগুলো আছে, যে মাছগুলো আমরা সাধারণত তোমার কমার্শিয়ালি খাই না, কনজিউম করি না, এই ধরনের মাছ থেকে তোমার সুরিমি তৈরি করার কথা বলা হয়। তাতে করে যেটা হয় তোমার হলো আমরা এই যে লো প্রাইসড ফিশ যেগুলো এগুলোর একটা ভ্যালু এডিশন করতে পারলাম সুরিমি দিয়ে। তোমার যেহেতু এটা একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করা যায়। হ্যাঁ, অনেক বিস্তর কাজ হয়েছে তোমার সুরিমি কেমিস্ট্রির উপরে এবং জাপান হলো তোমার এই সুরিমি এবং সুরিমি কেমিস্ট্রির পাইওনিয়ার কান্ট্রি। মোটামুটি ফিশারি প্রোডাক্ট যেগুলো আছে বা ফিশ বেসড প্রোডাক্ট যেগুলো আছে এগুলোর উপরে তোমার জাপানে হলো পৃথিবীর পাইওনিয়ার কান্ট্রি। তারাই সবচেয়ে বেশি রিসার্চ করে ফিশ থেকে বা ফিশ বেসড প্রোডাক্ট কি কি হতে পারে এগুলো নিয়ে। তো দেখো, জেল স্ট্রেংথ ইজ লার্জলি ডিপেন্ডেন্ট অফ ইন্টারাকশন অর বন্ড স্টেবিলাইজিং দ্য নেটওয়ার্ক। তোমার নেটওয়ার্কের স্টেবিলিটির উপরে অথবা নেটওয়ার্কের ইন্টারাকশনের উপরে তোমার জেল স্ট্রেংথটা ডিপেন্ড করে। আমরা পরবর্তীতে একটু দেখব, জেল strengthening can be achieved by incubating at the temperature ranging from 0 to 40 degrees Celsius prior to heating। তুমি যখন জেল তৈরি করবা তখন তোমাকে এই ফিশ মাসেলটাকে পার্টিকুলার একটা টেম্পারেচারে হিটিং করতে হবে এবং এখানে অন্যান্য ফ্যাক্টরগুলো রেসপন্সিবল রোল প্লে করবে জেল ফর্মেশনের ক্ষেত্রে। তো বলা হয়েছে যদি তুমি তোমার মেইন হিটিং এর আগে যদি তুমি প্রি ইনকিউবেশন করো, প্রি ইনকিউবেশন যদি তুমি করে নিতে পারো তাহলে তুমি জেলের স্ট্রেংথ বাড়াই দিতে পারবে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এবং এখানে তোমার প্রি ইনকিউবেশনের টেম্পারেচার বলে দেওয়া হয়েছে, রেঞ্জ বলে দেওয়া হয়েছে 0 to 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আচ্ছা, মায়োসিন হেভি চেইন undergoes polymerization via formation of non-disulfide covalent cross links catalyzed by endogenous transglutaminase।
টিজিএস যেটা, এটা হলো তোমার ট্রান্সগ্লুটামিনেজ, এটা একটা এনজাইম। তাহলে বলা হয়েছে মায়োসিন, যে মায়োসিনটা হয় কি, এটাই তোমার মনে করো পলিমারাইজেশন হবে আর কি, একটা মায়োসিনের সাথে আরেকটা মায়োসিন, আরেকটার সাথে আরেকটা পলিমারাইজেশন হবে, এবং এই পলিমারাইজেশনটা হবে তোমার নন ডাইসালফাইড কোভ্যালেন্ট ক্রস লিঙ্ক ফর্মেশনের মাধ্যমে। এখানে তোমার সালফার সালফার কি বলে ডাইসালফাইড ডাইসালফাইড বন্ড ফর্মেশন হবে না, নন ডাইসালফাইড কোভ্যালেন্ট ক্রস লিঙ্কের মাধ্যমে হবে আর কি। আমরা একটু দেখার চেষ্টা করব পরবর্তীতে যে মায়োসিনের কোন অংশটার সাথে কোন অংশটা যুক্ত হয়ে তোমার এই পলিমারটা তৈরি হয়, আর এই তোমার ক্রস লিঙ্ক যে হয়, যে জিনিসটা হয়, এটা কিসের সাহায্যে হয়, এটা পরবর্তীতে সামান্য একটু আমরা দেখার চেষ্টা করবো। তোমরা ডিটেইলস এই সুরিমি কেমিস্ট্রি সম্পর্কে যদি 3-1 স্যার যে স্যার পড়াবেন, উনি যদি আলোচনা করেন, তাহলে তোমরা ডিটেইলস তোমরা জানতে পারবে। এখন দেখো, ক্রায়োপ্রোটেক্টেন্ট সার্টেনলি মিনিমাইজ দ্য ফ্রিজ ইনডিউসড ডিনেচারেশন অফ অ্যাক্টিন। আমরা যদি এই স্বাভাবিকভাবে মনে করো আমি একদিন সমুদ্রে মাছ ধরতে গেলাম, আমার এখানে তোমার আমি মনে করো 10 টন মাছ পেলাম, হ্যাঁ, এবং এই সবগুলা মাছে তোমার মনে করো নন কমার্শিয়াল স্পিসিসের, কমার্শিয়ালি ভায়াবল স্পিসিস না। তো আমি চিন্তা করলাম যে এই 10 টন মাছ দিয়ে আমি সুরিমি তৈরি করে ফেলবো। তো এখন সুরিমি তৈরি করার সময় আমি স্বাভাবিকভাবে আমি একদিনেই তোমার মনে করো যদি আমি কি বলে ম্যানুয়ালি করি, মেকানিক্যালি না করি, ম্যানুয়ালি করে আমার একদিনে করা সম্ভব না। আমি মাছগুলোকে ফ্রিজিং করে রাখবো, অথবা তোমার সুরিমি তৈরি করে ফেললাম আমি, ওকে, সুরিমিকে তোমার মনে করো এই স্টেবল ফর্মে আনার জন্য আমাকে ক্রায়োপ্রোটেক্টেন্ট ইউজ করতে হবে। তো ক্রায়োপ্রোটেক্টেন্টটা কি করে দেখো, সার্টেনলি মিনিমাইজ দ্য ফ্রিজ ইনডিউসড ডিনেচারেশন অফ অ্যাক্টিন। ক্রায়োপ্রোটেক্টেন্ট কিন্তু তোমার অ্যাক্টিনের ডিনেচারেশনটাকে মিনিমাইজ করার ক্ষেত্রে রোল প্লে করে। আর অ্যাক্টিনের ডিনেচারেশন হয় কিসের সাহায্যে? অ্যাক্টিনের ডিনেচারেশন হয় তোমার এখানে দুইটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরের কথা বলা হয়েছে, একটা হলো তোমার পিএইচ আর একটা হলো তোমার আয়নিক স্ট্রেংথ। যদি তুমি পিএইচ কে বাড়ায় দাও, তাহলে তোমার অ্যাক্টিনের ডিনেচারেশন ইজ ইনডিউসড বাই ইনক্রিজড পিএইচ এন্ড আয়নিক স্ট্রেংথ। তোমার সলিউশনের ওইখানে যদি তুমি আয়নিক স্ট্রেংথটা বেশি থাকে এবং পিএইচটা যদি বেশি থাকে, তখন তোমার অ্যাক্টিনটা ডিনেচার হয়ে যাবে। অ্যাক্টিনের ডিনেচারেশনের সাথে হেভিডি টেম্পারেচারের কোনো রিলেশন নাই। তোমার এখানে প্রশ্ন আসতে পারে যে না, আমি বাংলাদেশের মাছ দিয়ে যদি সুরিমি তৈরি করি এবং নরওয়ের মাছ দিয়ে যদি সুরিমি তৈরি করি, এই দুটার মধ্যে প্রোটিন ডিনেচারেশনে কোনো পার্থক্য হবে কিনা? আমাদের উত্তর হবে কিছুটা হতে পারে, কিন্তু এখানে অ্যাক্টিনের ক্ষেত্রে কোনো রোল নাই। অ্যাক্টিনের ক্ষেত্রে তোমার হেভিডি টেম্পারেচারে কোনো রকমের এফেক্ট বা ইফেক্ট কোনোটাই নাই অ্যাক্টিনের স্টেবিলিটির উপর। হ্যাঁ, জেল ফর্মিং এবিলিটি এন্ড জেল কোয়ালিটি ইজ অলসো এফেক্টেড বাই ফ্রিজ ইনডিউসড ডিনেচারেশন ফলোড বাই এগ্রিগেশন অফ প্রোটিন। আচ্ছা, আমরা এটা অলরেডি আলোচনা করে ফেলছি, এখানে আমরা আলোচনা না নিই। তাহলে এখন জাস্ট এ মোমেন্ট, একটু হোল্ড করো, আমি আসতেছি। आजा डूब जाऊं तेरी आंखों के ओ आजा डूब जाऊं तेरी আচ্ছা, আমি আবার ব্যাক করি। এখানে দুইটা পরপর দুটো স্লাইডে আমি কিছু ফ্যাক্টরের কথা বলেছি, এবং ওই ফ্যাক্টরগুলো কি এফেক্ট আছে তোমার জেল ফর্মেশনের উপর, জিলেশনের উপরে, হিট ইনডিউসড জিলেশনের উপরে। ইনফ্যাক্ট তাপ দিয়ে যে তোমার জিলেশনটা হবে সেটার উপরে এই ফ্যাক্টরগুলো কি ইফেক্ট আছে সেটা নিয়ে তোমার এই দুইটা স্লাইডে আলোচনা করা হয়েছে। এখানে তোমার টোটাল 13টা ফ্যাক্টর আছে: myosin, actin, types of muscles, source of muscles, protein concentration, pH, ionic strength, heating rate, তারপর তোমার হিটিং টেম্পারেচার, প্রেশার, ফ্যাট কন্টেন্ট, জিলাটিন, ট্রান্সগ্লুটামিনেজ, নন প্রোটিন এডিটিভস। এই তোমার হলো টোটাল 13টা ফ্যাক্টর হয়। এই 13টা ফ্যাক্টরে কি রকমের ইফেক্ট আছে তোমার হিট ইনডিউসড জিলেশনের উপর। তো তোমাদের কাজ হলো এই 13টা ফ্যাক্টর এবং এই ফ্যাক্টরগুলোর মধ্যে কি কার কোনটার কি ইফেক্ট আছে এই জিনিসগুলো একটু মেমোরাইজ করা। যা যেহেতু তোমার হুবহু আমি এখানে কোনো জিনিস নিয়ে আলোচনা করছি না, কি তোমার মনে করো মায়োসিন ক্যান ফর্ম এক্সিডেন্ট জেল, হ্যাঁ, তারপর একটিনের কথা বলা হয়েছে, এফ একটিন ক্যানট ফর্ম জেল, ইট বিকামস এ কার্ডিসল ইন অন হিটিং, কম্বিনেশন অফ লো লেভেলস অফ এফ একটিন উইথ মায়োসিন ক্যান এনহ্যান্স জেল ইলাস্টিসিটি। তোমরা জাস্ট হলো তোমরা নিজের নিজে একটু মেমোরাইজ করে নিবে, এখানে বোঝানোর কিছু নাই, তো আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করছি না, তবে এটা খুবই ইম্পর্টেন্ট।
প্রশ্ন হতে পারে এরকম আর কি, যে তোমার মনে করে এরকম আমি হয়তো বলে দিলাম যে 5টা ফ্যাক্টর বা 10টা ফ্যাক্টর নিয়ে আলোচনা করো, যেগুলো কিনা হিট ইনডিউসড জিলেশনের ক্ষেত্রে তোমার যেগুলোর ইফেক্ট আছে। তো সেই ক্ষেত্রে তোমরা মায়োসিন, একটিন, তারপরে এরকম 5টা বা 10টার নাম লিখে এগুলোর কি টেবিল ফর্মে চলে যাবে, এগুলোর কি ইফেক্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করবা। যেহেতু তোমার একেবারে সরাসরি পড়তে হবে, আমি এই জিনিসটা নিয়ে আর তোমার ডিটেলস আলোচনা করলাম না, জাস্ট তোমরা পড়লেই বুঝবা। যদি কোথাও কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমার সাথে আলোচনা করবা। আসো আমরা এই যে জিলেশনের কথা যে বলছিলাম, জিলেশনটা কিভাবে হয়। জিলেশনটা 2টা স্টেপে হয়, একটা হলো তোমার ডিনেচারেশন হবে এবং প্রোটিনের এগ্রিগেশন হবে। হ্যাঁ, তো যদি তুমি মনে করো ওই প্রোটিনের ক্ষেত্রে যদি তুমি সল্ট ইউজ করো এবং সাবসিকুয়েন্টলি যদি তুমি হিটিং করো, তাহলে 2টা জিনিস হবে আর কি। সল্ট ইউজ করলে তোমার যেই তাপমাত্রায়, সল্ট ছাড়া যেই তাপমাত্রায় তোমার জিলেশন জেল ফর্ম করবে, সল্ট ইউজ করলে তার চেয়ে কম তাপমাত্রায় তোমার জেল ফর্ম করলো। এখানে যদি তোমার এটা কিন্তু কমার্শিয়ালি ভায়াবল হয়ে গেল, আমাকে হিট তৈরি করতে এখানে টাকা বেশি খরচ করা লাগছে, হ্যাঁ, তোমার এই এই জিনিসটা থেকে আমি বাঁচতে পারলাম। আবার আরেকটা জিনিস হলো, দেখো, এডিশন অফ সল্ট কজ এ পার্শিয়াল আনফোল্ডিং অফ প্রোটিনস এন্ড ইনক্রিজ সেন্সিটিভিটি টু ডিনেচারেশন। তুমি যদি সল্ট ইউজ করো তাহলে তোমার এই প্রোটিনটা স্বাভাবিকভাবে আনফোল্ড হয়ে যাবে এবং তোমার ডিনেচারেশনের সেন্সিটিভিটি লেভেলটাও তোমার বেড়ে যাবে। তার মানে হলো তোমার এখানে জেল ফর্মেশনের বা ডিলেশনের টার্গেট নিয়ে যদি তুমি সল্ট ইউজ করো, এখানে তুমি মনে করো পজিটিভ একটা রেসপন্স পাচ্ছ। আচ্ছা দেখো, হিট ইনডিউসড ডিলেশন অফ মায়োসিন ইনভলভস 2 রিঅ্যাকশনস। 2টা রিঅ্যাকশন হয়। এক নম্বর হলো, দেখো তোমার এগ্রিগেশন অফ দ্য গ্লোবুলার হেড সেগমেন্টস অফ দ্য মায়োসিন মলিকুল। আমরা যে কিছুক্ষণ আগে বলছিলাম তোমার খুব সম্ভবত এই স্লাইডে, হ্যাঁ, মায়োসিন আন্ডারগোজ পলিমারাইজেশন ভায়া ফর্মেশন অফ নন ডাইসালফাইড কোভ্যালেন্ট ক্রস লিঙ্কস ক্যাটালাইজড বাই দ্য এন্ডোজেনাস ট্রান্সগ্লুটামিনেজ। এটা আসলে এখানে আমরা আলোচনা করছি। আসলে জিনিসটা কি হয় দেখো, মায়োসিনের যে গ্লোবুলার হেড যেগুলো আছে, এই হেডগুলা তোমার মনে করো এখানে এগ্রিগেট ফর্ম করবে, হ্যাঁ, একটা একটার সাথে ক্লাম্পিং করবে। This aggregation process requires the participating molecules to interact at specific point and at least 3 crosslinks per polymer segment are formed. হ্যাঁ, তোমার এখানে মায়োসিন হেডের সাথে হেডের তোমার এখানে এগ্রিগেশন ফর্ম করবে এবং এই ক্ষেত্রে তোমার কি বলে ক্রসলিঙ্ক ফর্মেশন হবে এবং at least 3 crosslinks per polymer সেগমেন্টস এখন মাথা কি বলে মায়োসিনের মাথার সাথে মাথা, হ্যাঁ। আর মায়োসিনের লেজটা যেটা আছে সেটার ক্ষেত্রে কি হয় দেখো, নেটওয়ার্ক ফর্মেশন রেজাল্টিং ফ্রম দ্য আনফোল্ডিং অফ হেলিক্যাল টেল সেগমেন্ট। মায়োসিনের যে টেল সেগমেন্ট যেটা আছে সেটা দিয়ে হবে তোমার নেটওয়ার্ক ফর্মেশন, আর ক্রসলিঙ্ক ফর্মেশন হবে তোমার মায়োসিনের হেডের সাথে হেডের। ওকে, আমরা এখানে টেম্পারেচারের এই তোমার কত টেম্পারেচারে তোমার কোন কি বলে তোমার অ্যাক্টিন এবং মায়োসিন এই দুইটার কোনটার কি এফেক্ট হয়, টেম্পারেচারে এফেক্ট হয়। টেম্পারেচার অ্যাক্টিন এবং মায়োসিন এই কনজুগেটের কি কোনটার উপরে টেম্পারেচার কি রকমের ইফেক্ট আছে বা এফেক্ট আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করছি। এখানে দেখো, তুমি যদি 35 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইউজ করো, হ্যাঁ, তোমার এখানে যেটা হবে অ্যাক্টিনটা ডিসোসিয়েট হয়ে যাবে, অ্যাক্টিন ডিসোসিয়েট হবে। ওকে, আচ্ছা, যদি 38 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইউজ করা হয় তাহলে দেখো F18 যেটা আছে সুপার হেলিক্স ডিসোসিয়েটস ইনটু সিঙ্গেল চেইন। অ্যাক্টিনের F18টা তোমার একবার সিঙ্গেল চেইন হয়ে গেল। আচ্ছা, যদি তুমি টেম্পারেচার আরো বাড়িয়ে দাও 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তখন মায়োসিন কি হয় দেখো, মায়োসিন লাইট চেইন এবং হেভি চেইন দুইটাতে ভাগ হয়ে গেল। আচ্ছা, তারপর মায়োসিন হেডের ক্ষেত্রে কি হয় দেখো, পসিবলি সাম কনফর্মেশনাল চেঞ্জ। ওকে, আর হিঞ্জ মানে হলো তোমার লেজার অংশটা আর কি, হ্যাঁ, লেজার হেলিক্স টু র্যান্ডম কয়েল ট্রান্সফরমেশন। তোমার যে হেলিকাল স্ট্রাকচার থাকে সেখান থেকে যদি তুমি টেম্পারেচার আরো বাড়িয়ে দাও তাহলে অ্যাক্টিন মায়োসিনের ক্ষেত্রে কি হবে তুমি দেখো, অ্যাক্টিন মায়োসিন কমপ্লেক্স ডিসোসিয়েটস, এখানে অ্যাক্টিন এবং মায়োসিন একটা থেকে আরেকটা আলাদা হয়ে গেল। আরো টেম্পারেচার বাড়িয়ে দিলা, এখানে লাইট মেরোমায়োসিন। মেরোমায়োসিন মানে হলো, মেরো শব্দটার অর্থ হলো পার্ট অফ মায়োসিন, হ্যাঁ। হেলিক্স টু কয়েল ট্রান্সফরমেশন এন্ড রেপিড এগ্রিগেশন, এখানে এগ্রিগেট ফর্মেশন চলে গেল। যদি তুমি 70 ডিগ্রির উপরে টেম্পারেচারে তুমি যদি হিটিং করো তাহলে দেখো অ্যাক্টিন মেজর কনফর্মেশনাল চেঞ্জেস ইন দ্য G18 মনোমার। আর এর ক্ষেত্রে তোমার মায়োসিনের ক্ষেত্রে এখানে কিন্তু তোমার 55তেই কিন্তু তোমার এগ্রিগেট ফর্মেশন চলে গেল, হ্যাঁ। তাহলে তোমার এইখান থেকে একটা প্রশ্ন হতে পারে এরকম যে অ্যাক্টিন এবং মায়োসিনের উপরে তোমার জেল ফর্মেশনের জন্য যে হিটিং এর যে রেজিমটা আছে সেটার কি ধরনের ইফেক্ট আছে। ওকে, আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি, দেখো তোমার টেম্পারেচার
দেখো, the optimal temperature for heat induced dilation of myosin at pH 6 তোমার 60 to 70 ডিগ্রি সেলসিয়াস বলা হয়েছে। আবার যদি আমরা এই স্লাইডে যাই, দেখো তুমি 60 to 70, তুমি 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি তুমি হিটিং করো তাহলে কি হবে জিনিসটা, তোমার এখানে একেবারে 35 থেকে তোমার 70 ডিগ্রি বা 70 এর উপর পর্যন্ত তোমার এখানে বলে দেওয়া হয়েছে আসলে জিনিসটা কি হয়, কখন কি হচ্ছে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে স্বাভাবিকভাবে। আসলে আমরা ক্রস লিঙ্ক ফর্মেশন নিয়ে একটু কথা বলি। ক্রস লিঙ্কের কথা আমরা কয়েকবার বলেছি। ক্রস লিঙ্ক জিনিসটা কি? দেখো, during storage of fish, quality is lost due to deterioration of texture, flavor, color, especially after long period of storage. When আমরা এটা অলরেডি আলোচনা করে ফেলছি। Development of drier and firmer texture of fish sample after storage is frequently attributed to protein denaturation. এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করেছি। এখন তোমার আমরা যে বলেছি, তোমার মনে করো যে আমরা দীর্ঘ সময় ধরে আমরা ফ্রোজেন স্টোরেজে রাখলাম, রাখার পরে এখানে কি হয় জিনিসটা, বা আমরা যে বললাম যে না এখানে ফ্রোজেন স্টোরেজে রাখলে পরে প্রোটিনের সলিবিলিটি কমে যায়, এক্সট্রাক্টিবিলিটি কমে যায়, আসলে জিনিসটা কি হয়। এখন তুমি যদি কোনো মাছকে, তোমার মনে করো হোল ফিশকে তুমি এখানে ডিগার্টিং করলা না, তুমি যে নাড়িকুড়ি যেগুলো আছে এগুলোকে তুমি পৃথক করলা না, তুমি হোল ফিশকে তুমি রেখে দিলে ফ্রোজেন স্টোরেজে, তখন জিনিসটা কি হয় দেখো, ফিশের তোমার যে নাড়িভুঁড়িতে ভিসেরাতে তোমার টিএমএওএস, ট্রাইমিথাইল অ্যামিনো অক্সাইডেজ, হ্যাঁ, এই তোমার এনজাইমটা থাকে। এই এনজাইমটা করে কি, ট্রাইমিথাইল অ্যামিনো অক্সাইডকে অক্সিডেশন করে তোমার ট্রাইমিথাইল অ্যামাইন এবং ফর্মালডিহাইড তৈরি করে। এখানে ট্রাইমিথাইল অ্যামিনো অক্সাইডের ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। আলটিমেটলি এখানে উৎপাদন হলো তোমার ফর্মালডিহাইড। ফর্মালডিহাইডটা করে কি দেখো, তোমার মনে করো যে ফর্মালডিহাইড ক্যান র্যাপিডলি বাইন্ড টু ফ্রি অ্যামিনো গ্রুপস অফ প্রোটিন। প্রোটিনের যে অ্যামাইনো গ্রুপ আছে সেটার সাথে বাইন্ড করে, এবং বাইন্ড করে আলটিমেটলি কি করে দেখো, ক্যান ফর্ম ক্রস লিঙ্ক বিটুইন প্রোটিন চেইনস এন্ড দাস রিডিউস দ্য সলিবিলিটি অফ দ্য প্রোটিন। আমি যদি দীর্ঘ সময় ধরে গাটিং না করে আনগাটেড ফিশটাকে যদি ফ্রোজেন স্টোরেজে রেখে দেই, সেই ক্ষেত্রে কি প্রবলেমটা হতে পারে এটার কথা বলা হয়েছে। তোমার গাটের মধ্যে ট্রাইঅ্যামিনোয়েজ টিএমএওএস এনজাইমটা থাকে। এই এনজাইমটা যেই কাজটা করে সেটা হলো তোমার ট্রাইমিথাইল অ্যামিনো অক্সাইডকে তোমার ট্রাইমিথাইল অ্যামাইন এবং ফর্মালডিহাইডে তোমার এখানে একটা ক্যাটালাইটিক রিঅ্যাকশনের মাধ্যমে ট্রাইমিথাইল অ্যামাইন এবং ফর্মালডিহাইড তৈরি করে। ভিতরে ভিতরে কিন্তু তৈরি হবে, হ্যাঁ। এখানে ট্রাইমিথাইল অ্যামাইন পরবর্তীতে ডাইমিথাইল অ্যামাইন হতে পারে। ওকে, তোমার এই তৈরি হলো, এবং এই ফর্মালডিহাইডটা পরবর্তীতে করবে কি, তোমার প্রোটিনের ফ্রি অ্যামিনো গ্রুপের সাথে রিঅ্যাকশন করে এখানে তোমার প্রিসিপিটেট তৈরি করবে আর কি। প্রিসিপিটেট যখন তৈরি করলো তখন আলটিমেটলি কিন্তু তোমার প্রোটিনের সলিবিলিটিটা কমে গেল। ওকে, এখন যদি মনে করো আমার প্রোটিনটা যদি ভালো থাকে, আমি ফ্রোজেন স্টোরেজ করলাম অল্প দিনের জন্য, আমার প্রোটিনটা যদি এখানে ইনটেক্ট থাকে, আমার প্রোটিনটা যদি ডিনেচার্ড না হয়, ডিগ্রেড না হয়, তখন কি হয় জিনিসটা। মায়োফিব্রিলার প্রোটিন হ্যাজ এক্সিলেন্ট ফাংশনাল প্রপার্টিজ। ফাংশনাল প্রপার্টিজের মধ্যে কি কি আছে দেখো, ইমালসিফাইং প্রপার্টি, জেল ফর্মিং এবিলিটি, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি। তিনটা ফাংশনাল প্রপার্টির কথা আমরা এখানে বলছি, যেগুলো তিনটাই তোমার মায়োফিব্রিলার প্রোটিনের মধ্যে আছে যদি তোমার প্রোটিনটা ডিগ্রেড না করে। কি কি? ইমালসিফাইং প্রপার্টি, gel forming ability, water holding capacity. Generally, the functional properties of fish microbial protein are lowered when denatured of protein denaturation of protein occurs. যদি কোনো কারণে প্রোটিন denatured হয়ে যায়, emulsifying property, gel forming ability, water holding capacity সবগুলোই তোমার হ্রাস পাবে। এই জিনিসটার কথা বলা হয়েছে। এখন তোমার প্রোটিনটা denatured হলো কিনা তোমার ফ্রোজেন ফিশের, তুমি কিভাবে বুঝবা? আমি মনে করো যে ওই যে আমরা প্রথমে বলেছিলাম যে আমরা ফ্রোজেন স্টোরেজের শেলফ লাইফটা দেখতে চাচ্ছি, কতদিন পর্যন্ত ফ্রোজেন স্টোরেজ করলে প্রোডাক্টটা ভালো থাকে এটা আমি জানতে চাই। এই ক্ষেত্রে তুমি কি টেস্ট করে বুঝতে পারবে যে না তোমার প্রোটিনটা ডিনেচার্ড হয়েছে কিনা। এখানে কয়েকটা টেস্টে তোমার হেডিং দেওয়া হয়েছে, দেখো, টেস্ট ফর প্রোটিন সলিবিলিটি। আমরা প্রোটিনের সলিবিলিটি টেস্ট করে বলতে পারি, আমরা টিস্যু প্রপার্টি দেখে বলতে পারি, মাইক্রোস্কোপিক বলতে পারি, changes in reaction velocity of enzymatic activity। এখানে রিঅ্যাকশনের ভেলোসিটি দেখে আমরা এনজাইমেটিক অ্যাক্টিভিটির ভেলোসিটি দেখে আমরা বলতে পারি, এক্সট্রাক্টেড প্রোটিনের টেস্ট করে বলতে পারি, লো মলিকুলার ডিগ্রেডেশন প্রোডাক্ট, এগুলোকে আমরা মেজার করে বলতে পারি। তো আমি দেখো এখানে এই স্লাইডের মধ্যে ওই যে আগের পেজে যে মেথডগুলোর কথা বলা হয়েছে, এই মেথডগুলো কিভাবে কিভাবে তোমার কোন কোন পরীক্ষার মাধ্যমে করা যায় সেগুলো সম্পর্কে ডিটেলস বলা হয়েছে। প্যারামিটারস ইউজ টু ডিটেক্ট or monitor changes or deterioration in fish protein during frozen storage। এখানে দেখো extractability of fish proteins, এখানে extractability কি কিভাবে তুমি করতে পারো,
তুমি হতে পারে মায়োফিব্রিলার প্রোটিন এক্সট্রাক্টেবিলিটি করলা, বা সার্কোপ্লাজমিক প্রোটিনের বা অ্যাক্টোমায়োসিনের প্রোটিন স্পিসিস তোমার পার্টিকুলারলি তুমি মায়োসিন, অ্যাক্টিন, ট্রোপোমায়োসিন এগুলোতে চলে যেতে পারো। প্রোটিন সলিউবিলিটি টেস্ট করতে পারো, এখানে তোমার অ্যাকোয়াস বাফার ইউজ করে করতে পারো, ডিটারজেন্ট ইউজ করে করতে পারো, প্রোটিওলাইটিক এনজাইম ইউজ করে করতে পারো, টিস্যু এন্ড টেক্সচার দেখে করতে পারো। এখানে ড্রিপ মানে হলো তুমি যদি ফ্রিজ থেকে যদি কখনো তোমার ফ্রোজেন আইটেমকে বাইর করো, তুমি দেখবা যে কিছুক্ষণ রেখে দিলে ওই প্রোডাক্টটা থেকে তোমার পানি বেরিয়ে চলে আসে, এইটাই হলো তোমার ড্রিপ। হ্যাঁ, তুমি থয়িং করার সময় যেই লিকুইড যে অংশটা বেরিয়ে আসে এটা হলো তোমার ড্রিপ। ওয়াটার হোল্ডিং প্রপার্টিজ, এটা তুমি দেখতে পারো তোমার পার্টিকুলার প্রোডাক্টের ওয়াটার হোল্ডিং প্রপার্টিজ কি ঠিক আছে নাকি। আচ্ছা, তারপরে তুমি অবজেক্টিভ টেক্সচারাল মেজারমেন্ট, এখানে তোমার ডিফরমেশন, টেনসাইল এন্ড কম্প্রেসিবিলিটি ফোর্স এগুলো দিয়ে দেখতে পারো। আল্ট্রাস্ট্রাকচার ফিচার্স, এখানে তোমার মাইক্রোস্কোপি করতে পারো, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি করতে পারো, অথবা তুমি ভিসকোসিটি দেখতে পারো, অ্যাভেলেবল লাইসিন, তারপর সালফাইডাল গ্রুপের রিঅ্যাক্টিভিলিটি কি এগুলো দেখতে পারো। এখানে ইউভি করতে পারো, এনএমআর করতে পারো, ইনফ্রারেড করতে পারো, তারপর এক্স রে দিয়ে দেখতে পারো, এই জিনিসগুলো আর কি। তো এইখানে যে তোমার 7টা মেথডের কথা বলা হয়েছে, কাজ হলো এই জিনিসগুলো একটু মেমোরাইজ করে রাখা, যে কি কি প্যারামিটার দিয়ে প্রশ্ন হতে পারে এরকম আর কি, যে কয়েকটা প্যারামিটারের নাম লেখো যেগুলোর সাহায্যে তুমি তোমার প্রোটিনটা ফ্রোজেন স্টোরেজে তোমার ডিনেচার্ড হলো কিনা বা ডিগ্রেড হলো কিনা সেটা বুঝতে পারবা। এমন কয়েকটা প্যারামিটারের নাম লেখো যেগুলো দিয়ে তুমি ফ্রোজেন স্টোরেজে তোমার প্রোটিনটা ডিগ্রেড হলো কিনা বা ডিনেচার্ড হলো কিনা সেগুলো বুঝতে পারবা। এইখানে এটার উত্তর এখানে আছে। তো মোটামুটি এটাই ছিল আমাদের লাস্ট স্লাইড প্রোটিনের উপরে। আমরা প্রোটিনটা এইবার আমি সংক্ষেপে বা সংক্ষিপ্ত আকারে তোমার প্রোটিনের কন্টেন্ট আমি শেষ করছি। তো এখন ওভারঅল কন্টেন্টের উপরে যদি তোমাদের কোনো রিমার্কস থাকে বা প্রশ্ন থাকে তোমরা করতে পারো। তোমাদের গত ক্লাসে তোমরা কয়েকটা প্রশ্ন করছিলে আমাকে, আমি ওগুলো লিখে রেখেছি। একটা প্রশ্ন ছিল যে কি বলে এগ্রিগেশন নিয়ে একটু আলোচনা করার জন্য। আর একটা প্রশ্ন ছিল কোয়াগুলেশন, ডিমের ক্ষেত্রে তোমার কোয়াগুলেশনটা কি হয় এটা নিয়ে একটু আলোচনা করার জন্য। আরেকজন প্রশ্ন করেছিল তোমার চ্যাপারন্স গুলা কোথা থেকে আসে। আরেকজন তোমার ডিনেচারেশন এবং এগ্রিগেশনের মধ্যে পার্থক্যটা জানতে চেয়েছিল। এগুলো ছিল তোমাদের প্রশ্ন। আজকের আলোচনার উপরে কোনো প্রশ্ন আছে কিনা?